গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন রাধুর ফৌজি জেঠু, লিখেছেন মুকুল মাইতি। শুরু হচ্ছে আজকের গল্প রাধুর ফৌজি জেঠু। রাধু আমাদের ক্লাসেই পড়তো। সপ্তম শ্রেণীতে এমন কেউ ছিল না যে রাধুর জ্যাঠামণির কথা জানতো না। ক্লাসে টিচার না এলে আমরা রাধুকে বলতাম, নে রাধু জ্যাঠামণির গল্প শোনা। রাধুর জ্যাঠামণিকে আমরা কেউই কোনোদিন দেখিনি, তবুও জ্যাঠামণিকে মনে হতো আমাদের বহুদিনের পরিচিত আপনজন। রাধুকে এ ব্যাপারে কৃতিত্ব দিতে হয়। অনেক গল্প আমরা শুনেছিলাম তার কাছে। জ্যাঠামণি তখন পাকিস্তানের সঙ্গে কোনো প্রান্তরে লড়াই চালাচ্ছিলেন, আর আমরা তার বীরত্বের কাহিনী শুনতাম ক্লাসে বসে। যখন উনি ছোট ছিলেন তখন ছোটদের নিয়ে দুটো দল গড়ে তুলেছিলেন হামেশা। দুটো দলের মধ্যে লড়াই বাড়িয়ে দিতেন। প্রায় ঘণ্টাখানিক চলতো সে লড়াই বা লড়াইয়ের অভিনয়। যে দল হারতো তাদেরকে লড়াইয়ের ময়দানে যেমন করে লাশ পড়ে থাকে তেমনি করে পড়ে থাকতে হতো। লড়াইয়ের ময়দানও ছিল রকম রকম, কখনো বন জঙ্গল ভরা ডোবার ধারে, আবার কখনো ধানের গদার ধারে, যেখানে নিজেকে অন্যের দৃষ্টি থেকে আড়াল করা যায়। পরদিন লড়াই শুরুর আগে পরাজিত পক্ষ জয়ীদেরকে একটা করে ট্রফি দিত। এই ছিল জ্যাঠামণি ছোটোবেলাকার লড়াইয়ের নিয়ম। এ নিয়ম ভাঙা চলবে না, ভাঙলে তাকে সবাই মিলে বয়কট করবে। দেওয়ালির রিভলভার নিয়ে লড়াই হবে। দু একজন ছাড়া কারোর কাছে বন্দুক ছিল না। আনো পটকা ফাটানোর রিভলভার যারা পরের বছরের জন্য তুলে রেখেছিল তারা এনে হাজির করল। চেক করে দেখা গেল তাতে ক্যাপ ফাটে না, কারণ স্প্রিং খারাপ। রাধুর জ্যাঠামণির বালনাম ছিল রাঘব বিজয়, ডাকনাম ছিল রঘু। রঘু উপায় বের করলেন, বললেন ঠিক আছে, যাদের কাছে বন্দুক পিস্তল নেই তারা লড়াই করবে তীর ধনুক নিয়ে, যেমন সাঁওতালরা লড়াই করে। যারা বানাতে পারবে না তারা বাঁশ কঞ্চি দড়ি সব আনবে, আমিই বানিয়ে দেব। এমনি করে জ্যাঠামণি লড়াই চালাতেন ছোটোবেলায়। লড়াই লেখাপড়ায় বিশেষ মন ছিল না। কোনো রকমের TTMP হয়ে গেলেন, কথা টেনে টুনে ম্যাট্রিক পাস। এই কোয়ালিফিকেশান নিয়ে রঘু জ্যাঠামণির চাকরি মেলে না। বাড়ির অল্প ধ্বংস আর ঘুরে বেড়ানো ছাড়া রঘু জ্যাঠামণির আর কোনো কাজ ছিল না। তবে একটি সম্পদ ছিল জ্যাঠামণির, সেটি হলো সুস্বাস্থ্য। তিনি ছিলেন প্রায় 6 ফুটের মতো লম্বা, আর রাবণের মতো পাকানো গোঁফ। নিয়মিত গোঁফের পরিচর্যা করতেন। বাড়তে বাড়তে গোঁফ কান ছুঁই ছুঁই। কখনো তাতে আঠার মতো কি একটা ওষুধ লাগাতেন, তাতে মোচের ডগাটা সূচের মতো শুরু করে পাকানো থাকতো। পাড়ার দাদু, স্থানীয় যারা যারা বলতেন, ভারী যত্নে লালন পালন করছে গোপখানা রঘু, এটার জন্য প্রাইজ পেয়ে যেতে পারো। রঘু এসব ব্যাঁকা কথায় কান দেওয়ার লোক ছিলেন না। তেরোছা কথার কোনো প্রতিবাদও করতেন না। বুক চিতিয়ে গোঁফ উঁচিয়ে ঘুরে বেড়াতেন সর্বদা। বলতে বলতে রঘু জেঠু একদিন সত্যিকারের একখানা প্রাইজ বগল দাবা করে ফেললেন। কী কাজে যেন শহরের দিকে গিয়েছিলেন। দেখেন ফৌজি জওয়ান বাহিনীতে ভর্তির জন্য বিরাট লম্বা লাইন পড়েছে। একেবারে রঘু জেঠুর মনের পছন্দ মাফিক কাজ। ধুতি পাঞ্জাবি পরতেন, পাঞ্জাবিটা খুলে ফেললেন, মালকোচা মেরে লাইনে দাঁড়িয়ে পড়লেন। এক লহমায় সিলেক্ট। পরে জানা গিয়েছিল সেটা কি রঘু জেঠুর গোঁফ জোড়াটির জন্য। এমন পাকানো গোঁফ জোড়া দেখে সিলেক্টর সাহেবের মন মোহিত। বাড়ি এলেন পুরোপুরি ফৌজি জেঠু। বাড়ির সবাইকে অর্ডার করতে লাগলেন ফৌজি কায়দায়, যেন কমান্ডার ইন চিফ হয়ে গেছেন। বাড়ির অবস্থা মোটামুটি ভালোই ছিল। কারোর ইচ্ছে নয় জেঠু ফৌজি বাহিনীতে যোগ দেন, কিন্তু নিজেই উনি পোশাক আশাক ট্রাঙ্কে ভরে পেলেন। সঙ্গে নিলেন বিছানার পত্তর। 1 ঘন্টার মধ্যে সব কিছু তৈরি। ঠাকুমাকে প্রণাম করলেন, নিজের জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেলেন। বাবা কাকাদের সঙ্গে সামান্য পরামর্শ পর্যন্ত করলেন না।
লড়াই করার এমন সুযোগ কি আর কোনোদিন পাওয়া যাবে? এসব মা কাকিমাদের মুখে শোনা, কারণ তখন আমাদের জন্মই হয়নি। মাস 6 পরে ফৌজি জেঠুর একখানা চিঠি এসেছিল। তিনি লাইনের চিঠি এবং 3 লাইনে, লড়াই চলছে, ভালো আছে, মা প্রণামীয়। কোথায় আছেন, কবে ফিরবেন, বা বাড়ির কে কেমন আছেন, বা চিঠিতে লিখতে দেরি কেন, বা কাউকে কোনো অনুরোধ, কিছুই নেই চিঠির মধ্যে। চিঠি শেষ, একেবারে ফৌজি কায়দায় চিঠি। ঠাকুমা বললেন, ওর মনটা পাষাণ হয়ে গেছে রে, না হলে এমন চিঠি কেউ লেখে? যাক, যেখানেই থাকুক যেন ভালো থাকে, ঈশ্বর ওর মঙ্গল করবে। প্রায় চোখের জল ফেলতেন ঠাকুমা, কিন্তু রঘু জেঠুর চিঠিপত্র আসতো না। কখনো বাবাকে বলতেন, তো দাদার সম্পর্কে খোঁজখবর নিয়ে না বাবা। আবার কখনো ছোটো কাকাকে ধরতেন, বাবা কাকারা কোথায় খোঁজ নেবেন, যুদ্ধের সময় কোনো ব্যাটালিয়ান কোথায় আছে তা গোপন রাখা হয়, তাই কাউকে জিজ্ঞেস করে কোনো লাভ হবে না জানতেন। মাকে বাড়িতে এসে বলতেন, দাদা ভালো আছেন, মিলিটারিতে ভালো মন্দ খেয়ে দাদার স্বাস্থ্য ফিরে গেছে। এ কথা শুনে ঠাকুমা কি খুশি হতেন তা বলা যায় না। ডালা সাজিয়ে মন্দিরে পুজো দিয়ে আসতেন, আবার মানত করে আসতেন জেঠু যেন ভালোই ফিরে আসেন। মাস 6 পরে আর একখানা চিঠি এলে যেত, অনেক উঁচুতে রয়েছে, খুব ভালো লাগছে, লড়াই জারি রয়েছে। আগের মতনই 3 লাইনের চিঠি, 3টি বাক্য নিচে নিচে লেখা। ঠাকুমাকে এবার প্রণামও জানায়নি। 1 বছর কোনো চিঠিপত্রের বালাই নেই। ঠাকুমা কান্নাকাটি করেন বৌমাদের কাছে, তাতে সুরাহা কিছু হয় না। যেটু ওদিকে রণক্ষেত্রে লড়ে চলেছেন, ছোটোবেলার শখ, যুদ্ধ করবেন, সেই যুদ্ধ খতম না করে আসবেন কী করে? সেদিন ছিল ভয়ঙ্কর বর্ষার দিন, সকাল থেকে অঝোরে বৃষ্টি হচ্ছিল, একেবারে আধার নেমে এসেছিল, কড়কড় কড়কড় করে বাজ পড়ছিল। আমরা ছোটরা তখন ঠাকুমার ঘরে গল্প শুনবো বলে ছেঁকেই ধরেছি ঠাকুমাকে। গল্প বলাও শুরু করেছিলেন ঠাকুমা। এমন সময় ছোটো কাকিমা এসে খবর দিলেন, বাইরের বসার ঘরে এক মিলিটারি ঢুকে পড়েছে। ঘরের মধ্যে কান্নাকাটির রোল উঠেছে। খিড়কির দরজা দিয়ে প্রায় সবাই প্রতিবেশী বাড়িতে গিয়ে ঢুকেছে। ছোটো কাকিমা ছিলেন খুব সাহসী, স্কুলে গার্ল গাইডের ট্রেনিং নিয়েছিলেন। সাহস করে ঠাকুমাকে খবরটা দিতে ছুটে এসেছেন। নিয়েছিলেন আমাদের ফৌজি জেঠু। ছোটো কাকিমার চেনার কথা নয়, কারণ জেঠু মিলিটারিতে যোগ দেওয়ার পরে ছোটো কাকার বিয়ে হয়েছিল। কাকিমা ভাবতেই পারেননি দুর্যোগপূর্ণ চঞ্চলের সন্ধ্যেবেলায় কোনো অতিথির মতো আগমন হতে পারে। খবর শোনার পরে ঠাকুমা একটুও ঘাবড়ালেন না, তবে এটুকু ভাবলেন কোনো অশুভ খবর হয়তো এসেছে। হাজির হয়ে মুখখানা তখন ফ্যাকাসে দেখাচ্ছিল, তবে তিনিও সামান্য আতঙ্কিত, সেটা বোঝা যাচ্ছিল। এমন সময় জ্যাঠামণি এসে তারা বিশাল দেহখানা নিয়ে ঠাকুমার পায়ে হাত ছোঁয়ালেন। জ্যাঠামণির গলার স্বরও নাকি পাল্টে গিয়েছিল। গলার স্বর আগে কেমন ছিল আমাদের জানার কথা নয়, কেমন এক কাঁক কাঁক আওয়াজ শুনতে পেলাম। আমরা ছোটরা ভয় পেয়ে যে যার মায়ের কাছে দৌড় দিলাম। মায়ের সঙ্গে যখন এলাম তখন দেখলাম জ্যাঠামণি এক গাদা টফি, চকলেট ও কেক বিস্কুট সাজিয়ে ফেলেছেন টেবিলের উপরে। টেবিলের পাশে রয়েছে পাশ বালিশের আকারে মিলিটারি লম্বা ঝোলা। আমরা ভারী উৎসুক দিয়ে ঝোলাটা দেখতে লাগলাম। আগে কোনোদিন আমরা ওই টাইপের ঝোলা দেখিনি। মা ও ঠাকুমার সঙ্গে সঙ্গে গল্প করতে শুরু করে দিয়েছেন জ্যাঠামণি। মিলিটারি তো রেকর্ড করে ফেলেছেন ছুটি না নেওয়ার জন্য উপরওয়ালা, তাই খুব খুশি। ঠাকুমার কাছে গল করে বলতে লাগলেন। ঠাকুমা বললেন, আরে তুই কী ধরনের মানুষ? তোর বাবা কবে আমাদের ছেলে স্বর্গে গিয়েছেন, তোকে কত কষ্ট করে বড়টি করলাম, সব ভুলে গেলি? তোর এই দক্ষিণী মায়ের কথা একবারও মনে পড়লো না? সেই বছর 2 পর্বে 2খানা 3 লাইনে চিঠি লিখে চুপ করে হয়ে গেলি। জ্যাঠামণি কোনো জবাব নেই, শুধু একবার বললেন, মা লড়াইয়ের ময়দানে আমি শুধু লড়াইয়ের কথাই চিন্তা করি, অন্য কারো কথা আমার মনে থাকে না। মুহুর্মুহু গোলাগুলি চলছে, শত্রু বিনাশী আমাদের কাজ, এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। পিছনে কে আছে বা রয়ে গেল তার কথা একবারের জন্য ভাবি না। আমাদের দেশ মাতৃকার কথা ভাবতে হয়। বাহারে বন্দুকবাজ এই ঘরের মায়েরটির কথা কে চিন্তা করবে? নিয়মিত চিঠিপত্রও তো মানুষ দেয়, না দেয় না? মা তুমি আমাকে মাফ করে দিও বললে কি তোমরা বিশ্বাস করবে? সারা মন প্রাণ দিয়ে লড়ে যায়
তোমরা তো জানো ছোটো থেকে আমার লড়াইয়ের নেশা। সে রাতে এর মতো ঠাকুমা ও জেঠুর সংলাপ শেষ হলো। ঠাকুমার জমাট বাঁধা চোখের জল নিঃশব্দে ঝরে পড়লো। পরদিন সকালবেলা ঝড় রাত পার হয়ে ঝলমলে রোদ উঠেছে। আমাদের সকলেরই খুব ভালো লাগছিল। জেঠু ঘরটিতে একবার চুপি চুপি উঁকি মেরে দেখলাম। যখনই আমরা জেঠুর কাছে যাচ্ছিলাম তখনই দল বেঁধে যাচ্ছিলাম। ওই দৈত্যের মতো চেহারা কাছে একলা যাওয়ার মতো হিম্মত আমাদের ছিলই না। কোন ভোরে ফৌজি জেঠু উঠে পড়েছিলেন তা আমরা বলতে পারবো না। প্রত্যুষে প্যারেড করার অভ্যাস আমাদেরকে সামনে পেয়ে মুঠো মুঠো ভিড় জন্য ছোলা দড়ি দিলেন। ভয়ে ভয়ে হাতে নিলাম। না নিলে যদি গাক গাক করে ওঠেন গতকালের মতো। ছোলাগুলো সামনে দাঁড়িয়ে খেতে হলো, সঙ্গে সামান্য আদা কুচি। গলা দিয়ে নামতে চায় না, তবু মুখ গুছে খেয়ে নিলাম। ব্রেকফাস্ট খাওয়ার পর আমরা গল্প শোনার বায়না করবো ভেবেছিলাম, কিন্তু আমাদের মধ্যে কে আগে জেঠুর সঙ্গে কথা বলবে আমরা 3-4 ভাই এটা শুরু করতে লাগলাম। জেঠু আমাদের মুখের দিকে তাকিয়ে নিজেই বলে উঠলেন, তোমরা যুদ্ধের গল্প শুনতে চাও মনে হচ্ছে, কি ঠিক বলছি কি না? আমরা একসঙ্গে বলে উঠলাম, হ্যাঁ জেঠু, লড়াইয়ের গল্প শুনতে খুব ভালো লাগে। তাহলে তো শুরু করতেই হয়, তোমরা ভয় পেয়ে যাবে না তো? শেষ হলো আজকের প্রথম পর্ব, সাধু ফৌজি জেঠু।